আইসিডিএস এক্সামকে টার্গেট করে আজকের ক্লাস। আজকে আমরা 23 নম্বর ক্লাস করছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে প্রত্যেকটা কোশ্চিন তোমাদের বিভিন্ন এক্সামে জিজ্ঞেস করেছে, তো কাজেই তোমাদের এক্সামেও জিজ্ঞেস করতে পারে। প্রথম প্রশ্ন দেখো, ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফির চাষের প্রচলন হয়? অর্থাৎ ভারতবর্ষের কোন রাজ্যে প্রথম কফির চাষটা শুরু হয়েছিল? এটির উত্তর হচ্ছে অপশন এ, কর্ণাটক রাজ্যে। সেই সঙ্গেই কর্ণাটক রাজ্য কিন্তু কফি উৎপাদনেও এগিয়ে রয়েছে, এটা মাথায় রাখবে। 2 নম্বর কোশ্চেনটি বিভিন্ন এক্সামে বারবার জিজ্ঞেস করে থাকে, ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক, এটা তোমরা মনে রাখবে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, NH44 বা NH7, তোমরা দুটোকেই মনে রাখবে। অপশনে যেটা থাকবে তোমরা সেটাকেই টিক করবে। তারপরে 3 নাম্বার কোশ্চেনটি দেখো, তেহরি বাঁধ কোন নদীর ওপরে অবস্থিত? তেহরি বাঁধ কোন নদীর ওপরে অবস্থিত? এইখানে তোমরা একটা অপশন দেখতে পাচ্ছ গঙ্গা, এবং বাদবাকি অপশনগুলো দেখো রবি, এক কথায় এটা রাভি, হ্যাঁ, রাভি, ইছামতি এবং ইরাবতী। তো তোমরা সকলেই জানো যে তেহরি বাঁধ কিন্তু গঙ্গা নদীর ওপরে অবস্থিত। বোঝা গেল, গঙ্গা নদীর ওপরে। তোমাদের এই পরীক্ষার কোশ্চিনে কিন্তু গঙ্গা নদীটাই অপশনে ছিল, মনে রাখবে। সেই সঙ্গে তোমরা কিন্তু ভাগীরথী নদীর নামটাও মনে রাখবে। আসলে তেহরি বাঁধটা যেই জায়গাটাতে অবস্থিত সেই জায়গাটাতে কিন্তু গঙ্গার নাম ভাগীরথী। তারপরে অনেকটা পরে এসে গঙ্গার নাম কিন্তু গঙ্গা হয়েছে, বোঝা গেল? আগে কিন্তু ভাগীরথী, তারপরে গঙ্গা। তারপরের কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেনটি, নিম্নলিখিত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয়? নিম্নলিখিত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয়? এটা মনে রাখবে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অগ্নাশয়। এবং ওপরে তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষায় আসা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করেছে। তারপরে দেখো, তারপরের 5 নাম্বার কোশ্চেনটি দেখো, পম্পাস তৃণভূমি কোন মহাদেশে পাওয়া যায়? অর্থাৎ পম্পাস তৃণভূমি কোন মহাদেশে আছে? এটির উত্তর করবে অপশন সি, দক্ষিণ আমেরিকা। সেই সঙ্গে মনে রাখবে উত্তর আমেরিকায় রয়েছে কি? উত্তর আমেরিকায় কিন্তু প্রেরি রয়েছে, প্রেরি। কি? দক্ষিণ আমেরিকায় পম্পাস এবং উত্তর আমেরিকায় প্রেরি। সেই সঙ্গে তোমরা মনে রাখবে আফ্রিকা যে অপশন 4-এ রয়েছে, সেই আফ্রিকাতে কিন্তু সাভানা রয়েছে, সেই সঙ্গেই দক্ষিণ আফ্রিকায় ভেল্ড রয়েছে। কাজেই তোমরা সাভানা এবং ভেল্ড দুটোকেই মনে রাখবে। এবার 6 নাম্বার কোশ্চিনটা, কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন? কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন? এটির উত্তর করবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সিরাজউদ্দৌলা। 7 নম্বর কোশ্চেনটি দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি? অর্থাৎ পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহরের নাম জানতে চেয়েছে। এটা মনে রাখবে, সিরিয়ার রাজধানী দামাস্কাস, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দামাস্কাস। 8 নম্বর কোশ্চিনটায় একটু টাইপিংটা প্রবলেম হয়ে গেছে, তো আমি বলছি তোমরা আমার কথা অনুযায়ী খাতায় নোট ডাউন করবে। এখানে 4 o'clock রেন, কি বললাম? 4 o'clock রেন বা 4টার বৃষ্টি, অর্থাৎ প্রত্যেক দিন বিকেলবেলা 4টা নাগাদ বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে? কি বললাম? 4 o'clock রেন মানে ঘড়িতে যখন 4টা বাজে ঠিক সেই সময় বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে? মনে রাখবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যামাজন ও কঙ্গো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। সহজ ভাষায় তোমরা যদি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলটা মনে রাখো তাহলেও কিন্তু কাজ হয়ে যাবে। কাজেই তোমরা গোটাটাই মনে রাখবে, তাই না? ঠিক আছে। তারপরে এবার 9 নাম্বার কোশ্চিনটা দেখো, বিধান পরিষদের সদস্যদের কার্যকাল কত বছরের হয়ে থাকে? মনে রাখবে এখানে বিধান পরিষদ বলেছে, অর্থাৎ একটা রাজ্যের যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ থাকে তার মধ্যে কিন্তু বিধান পরিষদ উচ্চকক্ষের মধ্যে পড়ে, মনে রাখবে। এবং সব রাজ্যে কিন্তু বিধান পরিষদ নেই, যেমন আমাদের রাজ্যেই নেই, আগে ছিল, নেই এখন বর্তমানে বিধান পরিষদ। তো বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ মনে রাখবে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 6 বছর। তারপরের 10 নম্বর কোশ্চিনটা দেখো, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এটি অবস্থিত মনে রাখবে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মহারাষ্ট্র। মহারাষ্ট্রতে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারটি অবস্থিত।
এইখানে একটা এক্সট্রা ইনফরমেশন, সেটা তোমরা মনে রাখবে যে ভারতের পরমাণু গবেষণা বা পারমাণবিক কর্মসূচির জনক বলা হয় ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা, এবং তার নাম অনুসারেই কিন্তু মহারাষ্ট্রের ট্রম্বেতে এই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারটি প্রতিষ্ঠা করা হয়েছে। মনে রাখবে, আমি কি বললাম? ভারতের পরমাণু গবেষণা বা পারমাণবিক কর্মসূচির জনক বলা হয় ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। তারপরে দেখো, খুব সহজ একটি কোশ্চেন, মানে যারা নিয়মিত দেখছো আমার ভিডিও, আশা করছি 2 থেকে 3 বার পেয়ে গেছো, কারণ এটা জিজ্ঞেস করে বারবার। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছিল? মনে রাখবে, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি ভাষায় লেখা হয়েছিল। কি ভাষায়? পালি ভাষায়। তারপরে দেখো, দেখো খুব মজাদার একটি কোশ্চেন, সেটি হচ্ছে নিম্নলিখিত কোনটি দীর্ঘতম নদী? নিম্নলিখিত কোনটি দীর্ঘতম নদী? এটা মনে রাখবে। এটার উত্তর কি করবে? গঙ্গা? না, অনেকেই কিন্তু গঙ্গা করে দিয়ে আসবে। এখানে ভারতের নামটা উল্লেখ নেই, তাও সাবকনসিয়াস মাইন্ডে আমরা ভারত ভেবেই এর উত্তরটা কিন্তু গঙ্গা করে দিয়ে আসবো। কিন্তু এটার উত্তর কিন্তু গঙ্গা হবে না, এটার উত্তর কী হবে? সিন্ধু হবে। এখানে কিন্তু কোথাও উল্লেখ নেই যে ভারতের দীর্ঘতম নদী। কাজেই আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে দীর্ঘতম দেখলেই গঙ্গাকে টিক দেওয়ার মানসিকতা একটা হয়ে গেছে, তো গঙ্গা কিন্তু হবে না। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর হ্যাঁ, যদি ভারতের ভেতরে প্রবাহিত অংশের দৈর্ঘ্য অনুযায়ী জানতে চাইতো, তখন কিন্তু গঙ্গা দীর্ঘতম নদী হতো, কিন্তু মোট দৈর্ঘ্যের বিচারে যেহেতু রয়েছে, সেই কারণেই সিন্ধু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে 13 নম্বর কোশ্চেনটা দেখো তো। 13 নম্বর কোশ্চেনটা, এটা সেই সময়ের একটা কারেন্ট সিচুয়েশন ছিল, সেই সঙ্গেই আমাদের জানা উচিত। তিনি হচ্ছেন আমাদের রাজ্যেরই একজন বাসিন্দা। পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত? পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস, মনে রাখবে তিনি একজন টেবিল টেনিস প্লেয়ার। তিনি কিন্তু পদ্মশ্রী পুরস্কারের পাশাপাশি খেলা জগতের একটি বিখ্যাত পুরস্কার, সেটি হচ্ছে অর্জুন পুরস্কারও পেয়েছিলেন, মনে রাখবে। তারপরে দেখো, আর হ্যাঁ, ক্লাসটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট বা লাইক বা ডিসলাইকের মাধ্যমে জানিয়ে দিও। 14 নম্বর কোশ্চিন, তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? এই কোশ্চিনটা বিভিন্ন এক্সামে জিজ্ঞেস করে, WBCS এক্সামেও এসেছে, বিভিন্ন এক্সামে জিজ্ঞেস করে। হ্যাঁ, তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? মনে রাখবে, তুঙ্গভদ্রা অপশন এ কৃষ্ণা নদীর উপনদী। তারপরের কোশ্চিনটি দেখে নাও। 15 নম্বর কোশ্চিন, কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে 2টি পদক জয় করেছেন? মনে রাখবে, সর্বপ্রথম মহিলা হিসেবে এই কৃতিত্বটি প্রথম অর্জন করেছেন, এবং এখনও পর্যন্ত এই রেকর্ডটা একটু চেঞ্জ হয়ে গেছে, বলছি সেটা মনে রাখবে। সর্বপ্রথম যেহেতু বলেছে, এটির উত্তর করবে অপশন ডি PV সিন্ধু। তিনি একজন ব্যাডমিন্টন প্লেয়ার, ঠিক আছে? তো তিনি পরপর 2টো অলিম্পিকে 2টো মেডেল জিতেছিল। কিন্তু এখন একটু প্রশ্নটা অন্য হলেও হতে পারে, যেমন যে কোন মহিলা একই অলিম্পিকে 2টো পদক জিতেছে? এখন কিন্তু যদি 2টো পদকের কথা উল্লেখ করে, এখানে দেখো কি রয়েছে, কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে 2টো পদক জয় করেছেন। হ্যাঁ, এখন কিন্তু 2টো মহিলা হয়ে গেল, একে তো আগে থেকে PV সিন্ধু ছিল, এখন মনু ভাকের হয়ে গেল, ঠিক আছে? সেই সঙ্গে মনু ভাকের আরও একটা রেকর্ড কি, একই অলিম্পিকে, অর্থাৎ একটাই অলিম্পিকে 2024 সালের প্যারিস অলিম্পিকে তিনি 2টো পদক পেয়েছেন। মনে রাখবে, 2টোই ব্রোঞ্জের পদক, ঠিক আছে? তাহলে কি, যদি বলে যে সর্বপ্রথম অলিম্পিক গেমসে 2টি পদক জয়ী ভারতীয় মহিলাকে, তখন তুমি PV সিন্ধু বলবে, কিন্তু দ্বিতীয় যদি বলে তখন মনু ভাকের বলবে। আবার প্রশ্নটা যদি এইভাবে জিজ্ঞেস করে যে একই অলিম্পিকে 2টো পদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে, ঠিক আছে, তখন কিন্তু তখন কিন্তু মনু ভাকের করবে। কোনো যদি প্রশ্নে ডাউট থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে। তারপরে দেখো, সেই সঙ্গে আরও একটা তথ্য মনে রাখবে। হ্যাঁ, তথ্যটা হচ্ছে, আমরা তো এটা অলিম্পিক দেখলাম, যদি প্যারা অলিম্পিক বলে, মানে যারা শারীরিকভাবে যারা দুর্বল, তাদের জন্য প্যারা অলিম্পিকটা হয়। তো যদি প্যারা অলিম্পিকটা যদি উল্লেখ করে, তখন কিন্তু তোমরা অবনী লেখারা করবে। কি করবে? অবনী লেখারা। তিনি একজন শুটার প্লেয়ার, ঠিক আছে? শুটার প্লেয়ার। তিনি 2020 সালের টোকিও অলিম্পিকেও মেডেল পেয়েছিলেন, এবং 2024 সালের প্যারিস প্যারা অলিম্পিকেও কিন্তু মেডেল পেয়েছিলেন, মনে রাখবে। 16 নম্বর কোশ্চেনটি দেখো, বিভিন্ন এক্সামে জিজ্ঞেস করে যে নিম্নলিখিত কোনটি ভারতের একটি শুল্কমুক্ত বন্দর?
এটির উত্তর হচ্ছে এই দুটোর অপশানের মধ্যেই দাও। এটির উত্তর অপশন এ কান্ডালা। মনে রাখবে গুজরাটের বন্দর কান্ডালা। বর্তমানে এই বন্দরটার নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, দীনদয়াল উপাধ্যায় বন্দর হয়েছে। একটু কারেকশন করে নাও, দীনদয়াল উপাধ্যায় না, জাস্ট আমি এটা বলে ফেলেছি, নামটা কিন্তু দীনদয়াল বন্দর, ঠিক আছে, কিন্তু নামটা যার নামে হয়েছে তিনি কিন্তু দীনদয়াল উপাধ্যায়। বোঝা গেল? বন্দরের নামটা দীনদয়াল বন্দর, আর যার নামে হয়েছে তিনি কিন্তু দীনদয়াল উপাধ্যায়। 17 নম্বর কোশ্চিনটা দেখো, ধূমকেতু কার ছদ্মনাম ছিল? ধূমকেতু। হয়তো অনেকেরই একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমার কথাটা অনুযায়ী তোমরা এটাকে ভাবার চেষ্টা করো, সহজ হয়ে যাবে। ধূমকেতু কার ছদ্মনাম? মনে রাখবে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ধূমকেতু। তারপরে রোগ থেকে একটি কোশ্চেন এসেছে, সেটি হচ্ছে নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়াজনিত অসুখ নয়? তোমাদের কিন্তু অবশ্যই ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ, মানে এই যে টপিকটা, এটাকে কিন্তু খুব সুন্দর করে রেডি করতে হবে। বোঝা গেল? এই টপিক থেকে কিন্তু কোশ্চেন হয়। নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়াজনিত অসুখ নয়, অর্থাৎ ব্যাকটেরিয়ার কারণে হয় না। তো এটার উত্তর হচ্ছে অপশন সি ইনফ্লুয়েঞ্জা। কারণ ইনফ্লুয়েঞ্জা কিন্তু ভাইরাস ঘটিত রোগ, অন্যদিকে এই যে এই রোগগুলি এগুলি কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তারপরের কোশ্চেনটা দেখো, মানব শরীরের কোন অংশে সাধারণত রক্ত জমাট বাঁধে না? তো এটার উত্তর যেটা নিয়েছিল সেটি হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে না। তারপরে দেখো 20 নম্বর কোশ্চেন, বিশ্বের 1 নম্বর খেলোয়াড় দীপিকা কুমারী, কি লেখা আছে? দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? তোমরা মনে রাখবে দীপিকা কুমারী কিন্তু তীরন্দাজি খেলার সঙ্গে যুক্ত। এবার আমি তোমাদের ছোট্ট একটা হোমওয়ার্ক দিচ্ছি, মানে এটা তোমরা বাড়িতে করবে, কোনো কমেন্টে লিখতে হবে না। সেটা হচ্ছে এই যে আপকামিং যে স্পোর্টস ইভেন্টগুলো হয়ে যাচ্ছে, সেইখানে যারা পদক জিতছে তাদের নামগুলো অবশ্যই কিন্তু নোট ডাউন করতে হবে। এই যে প্যারিস অলিম্পিক বলো, তারপরে যে আপকামিং যে খেলা হয়ে যাচ্ছে, ইভেন্টগুলো হয়ে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে তোমাকে জানতে হবে কে কোন স্পোর্টসের সঙ্গে জড়িত। ঠিক আছে? বোঝাতে পারলাম? ঠিক আছে। দেখো, এই কোশ্চেনটা যারা নিয়মিত আমার ক্লাসটা দেখো তারা আশা করি বুঝতে পেরেছো, কারণ এই কোশ্চেনটা আগেও পিএসসি জিজ্ঞেস করেছিল কোনো একটা এক্সামে, যে ব্যারোমিটারের পারস্তম্ভ দ্রুত হ্রাস পেলে কী অনুমান করা যায়? অর্থাৎ পারস্তম্ভ যদি দ্রুত নিচের দিকে নামতে থাকে তখন মাথায় রাখবে তখন সেই এলাকাতে কিন্তু একটা ঝড়ের সম্ভাবনা তৈরি হয়। হ্যাঁ, একটা ঝড় ঝঞ্ঝা তৈরি হয়। এবং আর একটা কথা, ধরে নাও পারস্তম্ভ যদি ধীরে 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 যদি ওপরে ওঠে, ধীরে ধীরে, হ্যাঁ, বেশি হুট করে না, ধীরে ধীরে যদি ওপরে ওঠে, তাহলে ভাববে যে আবহাওয়াটা পরিষ্কার হবে এবং রৌদ্রোজ্জ্বল একটা আবহাওয়ার সম্ভাবনা থেকে যায়। আর যদি খুব দ্রুত নেমে যায় পারস্তম্ভটা, তখন মনে রাখবে সেই জায়গাতে মারাত্মক পরিমাণে ঝড়ের সম্ভাবনা থাকে। বোঝা গেল? বোঝাতে পারলাম তো? হ্যাঁ। তারপরে দেখো 22 নম্বর কোশ্চিন দেখো, এতদিনে আমরা ওই জাস্ট প্লুটোকে নিয়েই নাড়াচাড়া করতাম, তাই না? মানে জেনারেল সেন্সের দিক থেকে যদি ভাবি, যে চট করে প্লুটোর কথাই কিন্তু মাথায় আসে, যে একটি বামন গ্রহ কি প্লুটো, কারণ 2006 সালে তাকে গ্রহের মর্যাদা থেকে বের করে দেওয়া হয়েছে, তাই না? তো এইখানে দেখো বলেছে নিচের কোনটি বামন গ্রহ নয়? নয় তুমি লাস্টে দেখো এই যে নেপচুন, তাই না? সূর্য থেকে অনেক দূরে থাকে, একেবারে লাস্টের গ্রহটাই হচ্ছে নেপচুন। তো এটা তো অবশ্যই, কিন্তু সেই সঙ্গে তোমাকে জানতে হবে এখানে বামন গ্রহ নয়, অর্থাৎ নেপচুন একটা গ্রহ। বাদবাকি বামন গ্রহগুলো জানতে পারছো, এটাতে তোমার বোনাস হওয়া উচিত। প্লুটো, সেরেস, এরিস, হ্যাঁ, তারপরে আরও রয়েছে, এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না আমার, যে হাউমিয়া, তারপরে মাকে মাকে, তোমরা একটু জাস্ট দেখে নেবে। হ্যাঁ, এইগুলোও কিন্তু বামন গ্রহের উদাহরণ। কি বললাম? প্লুটো, এরেস, সেরেস, হাউমিয়া, মাকে মাকে, এই জিনিসগুলো কিন্তু মানে বামন গ্রহ। বোঝা গেল? তোমরা একটু জাস্ট চেক করে নিও। হ্যাঁ, তারপরে দেখো 23 নাম্বার কোশ্চেনটি, সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয় কোন শিল্পকে? এটা কিন্তু শিল্প লেখা আছে। হ্যাঁ, সত্যি টাইপিংয়ের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু এরকম হয়ে যায় টাইপিং করার সময়, তো আমি মুখে তো বলছি, তোমরা জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ, সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয় কোন শিল্পকে? মনে রাখবে পেট্রোকেমিক্যাল শিল্পকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়। তারপরে দেখো 24 নাম্বার কোশ্চেনটি, টর কিসের একক?
টর কিসের একক? অনেকের কাছে এটা একটু আনকমন নাম হতে পারে, সেই কারণেই পরীক্ষায় জিজ্ঞেস করেছে টর কিসের একক। এটির উত্তর হচ্ছে অপশন এ, টর কিন্তু চাপ পরিমাপের একটি একক, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি আবারও বলছি, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব মনোযোগ সহকারে দেখো, হ্যাঁ। তারপরে 25 নম্বর কোশ্চিনটা সেন্ট্রালের এক্সামেও জিজ্ঞেস করে যে রোম্যান্সিং উইথ লাইফ কার আত্মজীবনীর নাম? এই যে বিভিন্ন ব্যক্তি রয়েছে না, অর্থাৎ এক কথায় বিভিন্ন ব্যক্তির যে আত্মজীবনী, সেই টপিকটাও কিন্তু একটু দেখে রাখবে, হ্যাঁ। যেগুলো সচরাচর পরীক্ষায় জিজ্ঞেস করে সেগুলো একটু দেখে রাখবে। তো এটির উত্তর হচ্ছে অপশন ডি, দেব আনন্দ এর রোম্যান্সিং উইথ লাইফ হচ্ছে আত্মজীবনী। তারপরের কোশ্চেনটা দেখো, 26 নম্বর কোশ্চেনটি দেখো, মুদ্রারাক্ষস নাটকটির রচয়িতাকে? মনে রাখবে, মুদ্রারাক্ষস নাটকটির রচয়িতা অপশন বি, বিশাখ দত্ত। ঠিক আছে, বিশাখ দত্ত। তারপরের কোশ্চেনটা, কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছিল? মনে রাখবে, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু 3টি ইউনেস্কো সাইট রয়েছে, তাই না? একটা দার্জিলিং হিমালয় রেলওয়ে, একটা আমাদের শান্তিনিকেতন, এবং সেই সঙ্গেই সুন্দরবন। তো সুন্দরবনকে কত সালে দেওয়া হয়েছিল? এটার উত্তর হচ্ছে, আমি লিখছি 1987 সাল। ঠিক আছে, এটা অপশনে নেই, তোমরা এটাকে মনে রাখবে। বোঝা গেল? তোমরা এটাকে মনে রাখবে। এইখানে আমি ছোট্ট একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে অনেক সময় অপশনে 1987 থাকে না, ঠিক আছে? যেমন এই অপশনে নেই। তো বাই চান্স যদি এইরকম হয়, সেক্ষেত্রে তুমি কি করবে? তখন কিন্তু তুমি এইটা করবে, অপশন সি করবে। তারপরে যদিও এই কোশ্চেনটা চ্যালেঞ্জ হলে বোর্ড আলাদা উত্তর নিতে বাধ্য থাকবে, কিন্তু তোমরা এইরকম সিচুয়েশনে 1989টাকে সঠিক উত্তরে দাগাবে। কেন? এবার বলছি, দেখো এই যে 1989 সাল, এই সালে কিন্তু সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বা জীবমণ্ডল সংরক্ষণের ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয়েছিল। তো সেই কারণে তোমরা এটাকে উত্তর করবে, অপশন সি করবে। যদি 1987 না থাকে, প্রথমত 1987 তুমি খুঁজবে, 1987 যদি না পাও, তখন তুমি এটাতে দেবে। তোমাকে তো একটা দিয়ে আসতে হবে, তুমি তখন এটা দিয়ে আসবে। তারপরে এসে কোশ্চিন চ্যালেঞ্জ হলেও হতে পারে, ঠিক আছে? তারপরে 28 নম্বর কোশ্চিনটি দেখো, ফায়ার আইস বলা হয় কোনটিকে? ফায়ার আইস কাকে বলা হয়? এটার উত্তর হচ্ছে অপশন এ, মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয়। তারপরে দেখো 29 নম্বর কোশ্চিনটি দেখো এবং নিজেরা ভিডিওটা পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করো। 1943 সালে সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন? অপশনগুলো দেখো, এটির উত্তর করবে অপশন ডিতে রয়েছে সিঙ্গাপুর। মনে রাখবে, 1943 সালের 21 অক্টোবর সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেছিলেন। তারপরে 30 নম্বর কোশ্চেনটি দেখো, তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? মনে রাখবে, এটির উত্তর হচ্ছে অপশন বি, সতীশচন্দ্র সামন্ত তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন। 31 নম্বর কোশ্চিন। আর হ্যাঁ, যদি মনে হয় এই ভিডিওটা একটা শেয়ারের যোগ্য বা একটা হাইপের যোগ্য, অবশ্যই সেটা কিন্তু দিও, এটা তোমার উপরে সম্পূর্ণ নির্ভর করবে। 31 নাম্বার, ভারতের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক? এখানে একটা কথাকে মাথায় রাখবে, বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক। এটির উত্তর করবে অপশন এ, মিজোরাম। এবার একটা কথা বলি, এখানে যদি লাক্ষাদ্বীপ অপশন থাকতো, অর্থাৎ মিজোরাম এবং লাক্ষাদ্বীপ দুটোই অপশনে থাকতো, তখন কিন্তু তোমরা লাক্ষাদ্বীপ করবে। কারণ সমস্ত রাজ্য এবং সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলের নিরিখে কিন্তু লাক্ষাদ্বীপে শতকরা বনভূমির পরিমাণ সবচাইতে বেশি, 91.33%। মনে রাখবে, এটা মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখবে মিজোরাম এবং লাক্ষাদ্বীপ যদি দুটোই থাকে তাহলে কিন্তু লাক্ষাদ্বীপ উত্তর করবে। বোঝা গেল? আর রাজ্যের দিক থেকে যদি বলে তাহলে কিন্তু মিজোরাম, সহজ ভাষায়। 32 নম্বর কোশ্চিনটি দেখো, হিন্দালকোর মুড়ি কারখানা কোন নদীর তীরে অবস্থিত? হিন্দালকো মুড়ি কারখানা কোন
নদীর তীরে অবস্থিত। এখানে কিন্তু মুড়ি বলতে আমরা যে বাড়িতে খাই ওই মুড়ি না, কিন্তু এটা কিন্তু একটা নাম হয়, হ্যাঁ, মনে রাখবে। এটা ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর তীরেই অবস্থিত। এবং সেই সঙ্গেই মনে রাখবে এটি কিন্তু ভারতের প্রথম অ্যালুমিনিয়াম শোধনাগার। বোঝা গেল? অ্যালুমিনিয়ামের একটা কারখানা, সহজ বাংলা পাতি ভাষায় অ্যালুমিনিয়াম কারখানা। ঠিক আছে, তারপর দেখো 33 নম্বর কোশ্চেনটি দেখো এবং উত্তর করার চেষ্টা করো। প্রথম পদ্মবিভূষণ পুরস্কার প্রাপকদের মধ্যে কে ছিলেন? মনে রাখবে এখানে কিন্তু নন্দলাল বসু এবং সত্যেন্দ্রনাথ বসু, তোমরা দুটোকেই মনে রাখবে যে এই দুজনে কিন্তু প্রথম পেয়েছিল, এবং আরও ব্যক্তিত্ব রয়েছে। তো আমাদের বাংলা থেকে এই দুজন কিন্তু গুরুত্বপূর্ণ। মনে রাখবে নন্দলাল বসু এবং সত্যেন্দ্রনাথ বসু, এই দুজনকে প্রথম যে পদ্মবিভূষণ দেওয়া হচ্ছে 1954 সাল নাগাদ তখন। আজকের এই ভিডিওতে আমরা টোটাল 36টা কোশ্চিন করব এবং আমরা প্রায় ভিডিওর শেষে রয়েছি। ভারতে সঞ্চিত কয়লার প্রায় 80% কোথায় সঞ্চিত আছে? মনে রাখবে ভারতে সঞ্চিত কয়লার 80% সঞ্চিত আছে দামোদর আববাহিকায়, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরের 35 নম্বর কোশ্চিনটা দেখো। 35 নম্বর কোশ্চিনটা দেখো, সেলসিয়াস স্কেলে অ্যাবসলিউট জিরো এর তাপমাত্রা কত? মনে রাখবে সেলসিয়াস স্কেলে অ্যাবসলিউট জিরো এর মাত্রা হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ কোন অপশানে রয়েছে? -273, অপশন এতে রয়েছে। ঠিক আছে, বা এটাকে প্রায় 273 ডিগ্রি সেলসিয়াসও কিন্তু ধরা হয় রাউন্ড ফিগারে। আজকের ভিডিওর শেষ কোশ্চেন, হায়দ্রাবাদে ন্যাশনাল পুলিশ একাডেমি কার নামে নামাঙ্কিত? এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন জানতে পারবে। দেখো, ন্যাশনাল পুলিশ একাডেমি এটা কোথায় আছে? হায়দ্রাবাদে আছে। বোঝা গেল? তারপরে এখান থেকে জানবে এর উত্তরটা, এটা মনে রাখবে এটির উত্তর হচ্ছে অপশন সি, সর্দার বল্লভভাই প্যাটেলের নামে কিন্তু ন্যাশনাল পুলিশ একাডেমির নামকরণ করা হয়। বোঝা গেল? এবং এটি হায়দ্রাবাদে রয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। আবার দেখা হচ্ছে পরবর্তীতে গুরুত্বপূর্ণ কোনো ক্লাসে।